শেখ হাসিনা যেই জায়গায় যে কনফারেন্সে বক্তব্যটা রাখবেন সেই কনফারেন্স হলের ধারণ ক্ষমতা হচ্ছে 250 জন, এবং ওখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো সাংবাদিক ঢুকতে পারছেন না। নর্মাল লোকের কোনো পাত্তাই নেই। পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আমার কাছে 1 ঘন্টা আগের যে খবর আছে প্রায় 200 সাংবাদিক রেজিস্ট্রেশন করতে পারেন নাই। ওনারা রেজিস্ট্রেশন করলেই এরর দেখাচ্ছেন, তার মানে জায়গা পরিপূর্ণ। তো এই কথাটা আমাকে শিওর করেছেন, আপনারা সকলেই চিনেন, সকলে সুপরিচিত, নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী। উনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন, কিন্তু উনি নিজেও ঢুকতে পারেননি। বর্তমানে উনি দিল্লিতে অবস্থান করছেন, কারণ উনিও রেজিস্ট্রেশন করতে পারেননি। ওনাকেও ফেসবুক লাইভ বা পেজে দেখতে। তাহলে মানুষের না, সাংবাদিকদের কত আগ্রহ। প্রথম এই জিনিসটা দেখেন যে আগ্রহের কারণে সিট ফিল আপ, প্রায় আরো 300 থেকে 400 সাংবাদিক ওয়েটিং লিস্টে থেকেও তারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর রণধীর জয়সওয়ালের যে কথাটা বলছেন সেখানে আরেকটা টুইস্ট আছে আপনার। গতকাল সারাদিন দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনার থেকে ভারতের মন্ত্রী মিনিস্টারদের সাথে কথা বলেছেন, এবং বাংলাদেশ হাই কমিশনার থেকে 150 সাংবাদিককে চিঠি দিয়েছেন যাতে ওনারা শেখ হাসিনার এই সম্মেলন বয়কট করেন। ভদ্র ভাষায় চিঠি দিয়েছেন, এতেও কোনো কাজ হয়নি। এরপর বাংলাদেশ থেকে জানানো হয়েছে যদি শেখ হাসিনার এই বক্তব্য প্রচার করতে দেয় ভারত, তাহলে সম্পর্কের অবনতি হবে, এবং ভারতে হয়তো তারেক যাবে না। তারেক জিয়াকে যে ইনভাইটেশন দেওয়া হয়েছে যে ব্রিক্সের সম্মেলন, ওইটাতে উনি যাবেন না, এই দাবিও করা হয়েছে। তো এটা হচ্ছে বাচ্চা মানুষের মতো একটা খেলা। আপনি এটা দিলে আমি ওইটা করবো না, ওইটা করলে আমি এটা করবো না। এবং আজকে সকাল আপনি যেটা বললেন যে সবাইকে মানা করা হয়েছে সমস্ত সংবাদপত্রে, যেটা প্রকাশ করা যাবে না। আবার সেই উপদেশটাই সন্ধ্যার সময় বলেছে যদি দেশের জন্য কোনো কিছু হানিকারক না হয় তাইলে সংবাদ প্রচারে কোনো সমস্যা নাই, শেখ হাসিনার বক্তব্য প্রচারের সমস্যা নাই। যদি, এখন ঘটনা হচ্ছে যে আমার প্রশ্ন যে যদি হানিকারক না হয়, শেখ হাসিনাকে এই বক্তব্যে কি বলবেন যে বাংলাদেশের সমস্ত থানা জ্বালাইয়া দাও, পুলিশ উল্টাইয়া লটকাইয়া মাইরা ফেলো? এগুলো তো বলবেন না। কোনো বিবেকবান মানুষ এটা বলতে পারেন না। এবং তিনি ছিলেন সাবেক 5 বারের প্রধানমন্ত্রী। তার বাবার অবদান যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তো উনি তো দেশ ধ্বংসের কথা বলবেন না। তো এখন ওনাদের কথা কোনো জায়গায় স্থির থাকতে পারেন না। এখন রণধীর জয়সওয়ালকে যখন বলছেন তখন উনি ভালো কথা বলছেন, কারণ এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স কনফারেন্স, ফরেন সাংবাদিক, এটার উপরে ভারত সরকারের কোনো হাত নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, ভারত সরকার মিডিয়ার উপরে কখনো হাত দেয় না। কয়েকদিন আগে যে যন্তর মন্তরের প্রোগ্রাম দেখলেন না, এইটা মিডিয়া ব্যাপক প্রচার করছে না, ভারত সরকার কিন্তু কারো মানা করতে পারে না, কারণ এটা স্বাধীনতা আছে। তো আমরা ভালো কথাই বলছে যে ভাই এটা তো ফরেন করসপন্ডেন্স একটা মিটিং, আর সেই মিটিং এ কে দাওয়াতি থাকবে, কে কথা বলবে, সেটা নিয়ে তো আমরা মানা করতে পারবো না। যদি সেই ব্যক্তি কোনো ক্রিমিনাল না হয়, সেই ব্যক্তি যদি ভারতের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক কথা না বলে, বা সেই ব্যক্তি যদি ভারতে বসে অন্য কোনো দেশের ক্ষতি চায় বা করতে থাকে, তাহলে আমরা এখানে মানা করতে পারি না। তো ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক তদবিরের পরেও ভারত সরকার মানে নাই, কারণ ওনারা বলে দিয়েছেন যে এটা সাংবাদিকদের দায়িত্ব, ওনারা কি করবেন এটাতে আমরা হাত দিতে পারবো না। দিলে আমরা ইন্টারন্যাশনালি, আমরা যে গণতান্ত্রিক দেশ, মিডিয়া যে ওপেন, এইটার তো লঙ্ঘিত হবে। আর বাংলাদেশ এম্বাসি, দিল্লি এম্বাসি তো প্রচুর চেষ্টা করেই ফেলছে, এবং এমনকি যেই ভেন্যুতে হবে সেই ভেন্যুর যারা করতেছেন বা এই ভেন্যুর যারা মালিকানা, তাদেরকে পর্যন্ত চিঠি দিছে এম্বাসি যে এরকম কর্মকাণ্ড চলতেছে, এগুলা বন্ধ করার জন্য। তো সমস্ত চেষ্টাই তো করছেন। হয়ারাজ এই যেই চেষ্টা বাংলাদেশ এম্বাসি ভারতে বসে করছে, সেই চেষ্টা যদি বাংলাদেশে বসে ভারত এম্বাসি করতো, এতক্ষণে কিন্তু ভারত এম্বাসির উপর আক্রমণ হয়ে গেছিল। শুধুমাত্র সার্জিও গোর সাথে দেখা করছে, কার সাথে? ভারতের কূটনীতিক দীনেশ ত্রিবেদীর সাথে। এইটা নিয়েই এত গন্ডগোল। সুতরাং এবার চিন্তা করেন যে এরা কত সহনশীল, ভারত সরকার কত সহনশীল, যে ওইখানে বৈশা অন্য দেশের এম্বাসি তার দেশের একটা প্রোগ্রাম বন্ধ করার জন্য দাবি জানাইতেছে, মিছিল মিটিং করে ফেলাইতেছে। এরপরও তারা বলছে না, গণতান্ত্রিক দেশ আমাদের, এটা গণতন্ত্র সুউচ্চ থাকবে,
সকলের কথা বলার অধিকার আছে যদি কোনো ক্ষতি না করে কেউ। তো এর চেয়ে ভালো আর কি বলবে? তো এতে বোঝা উচিত। তো সবচেয়ে হাস্যকর বিষয় হয়ে গেছে ওইটা, যে ওরা দাবি জানাচ্ছে যে শেখ হাসিনা বক্তব্য দিলে তারেক ভাইয়া যাবেন না, আমাদের পরাধীন মন্ত্রী উনি ভারত সফরে যাবেন না। তো এগুলো বাচ্চা ছেলের খেলা, দেখতে থাকেন আরো কি হয়। সময় তো আছে এখনো, আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত দেখি আরো কি কি হইতে পারে। একে ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ আসবো আপনার কাছে, আবারও ফিরে আসতেছি। রফিক ভাই, কথা ওইটাই যে এফসিসি সাউথ এশিয়া, যেটা ফরেন করেসপন্ডেন্ট ক্লাব দিল্লিতে, তাদের আয়োজনেই এটা হচ্ছে। এটাই মূলত প্রাইভেট প্রতিষ্ঠান, জয়সওয়াল এভাবে বলে বিষয়টাকে বাইপাস করে দিয়েছেন, দায়িত্ব নেননি। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুব জোরালো ভাবেই দাবি জানানো হয়েছিল যেন শেখ হাসিনা বক্তব্যটা ওখানে দিতে না পারেন। অনেকটা এরকম যেটা আমরা দেখলাম যে ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশের দীনেশ ত্রিবেদী, তার সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বৈঠক করেছেন এবং সেখানে তাকে অনুরোধ করেছেন জোরালো ভাবেই অনুরোধ করেছেন। এবং আমাদের মিডিয়া, আমাদের প্রেস উইং, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সেখান থেকে ব্যাপক প্রস্তুতি যাতে এটাকে রোখানো যায়। প্রশ্ন হলো, ভারত বিষয়টাকে গুরুত্ব দিল না, এমনটা মনে হয় না আপনার? রফিক ভাই সংক্ষেপে। আপনি সবসময় বলে যে খেয়াল করেন যে তারা কি ধরনের ভাষা ইউজ করে। আর আমাদের বাংলাদেশি যে কূটনৈতিক বর্তমানে যারা আছে, বা ওই যে সাবেক কিছুদিন আগে ইউনূস সরকারের আমলে ছিল, তাদের কূটনৈতিক ভাষাটা আপনি চিন্তা করে দেখেন তো। তারা আপনার কোনো কিছু ডাইরেক্ট কিছু বলবে না, নাও করবে না, হাও করবে না। ওরা আর কাজ হলো ওদের কাজ ওর করে যাবে। ওই যে ফরিদ ভাই বলে না, বা ওই যে রাশেদ ভাই বলে, ওনারা তো হয়তো এইবার বেশি বেশি এক্সপিরিয়েন্স, যে চাণক্য নীতির কথা বলে। চাণক্য নীতির বই তো আমি পড়ি নাই, তবে আমি তাদের দেখি, আপনারা তাদের দৃষ্টিভঙ্গিটা আমি দেখি যে তারা কিন্তু খুব স্লোলি কাজ করে, এবং তাদের উদ্দেশ্য যেটা থাকে সেই উদ্দেশ্য ঠিক রেখে তারা কাজ করে, এবং এই দিকে এক নড়াচড়া করে না। আর বাংলাদেশের যে কূটনৈতিকরা আছে, এই সকালে একটা বলবে, আবার বিকাল বেলা আর একটা চিন্তা করে। কিরকম চিন্তা করে দেখেন রাশেদ ভাই, একটু আপনি সংশোধন করে দিই, এটা ভুল না অথবা স্লিপ অফ টাং হইতে পারে। আমাদের উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র বিষয় উনি বলছে যে শেখ হাসিনার বক্তব্য যদি বাংলাদেশে কেউ প্রচার করে শাস্তির আওতায় আনা হবে। আর অ্যাটর্নি জেনারেল কি বলছে? অ্যাটর্নি জেনারেল বলছে যে উনি যদি কোনো বিদ্বেষমূলক বক্তব্য না দেয় তাহলে প্রচারে কোনো বাধা নেই। এখন দেখেন এই প্রচারে বাধা নেই। রফিক ভাই একটু কারেকশন, উনি অ্যাটর্নি জেনারেল না, উনি চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জি বলো। আমি চিফ প্রসিকিউটর, যাও একটু কাছাকাছি, উনি আর উনি ওই পোস্টে একই কাছাকাছি। উনি কিন্তু এই কথাটা বললো। তার মানে দেখেন সরকারের বিরুদ্ধে সরকারের ভিতরে দুই ধরনের নীতি কাজ করে, দুই ধরনের কথা বলে সরকারের ভিতরে। অথচ দেখেন আমাদের ভারতের যে আছে রাষ্ট্রদূত আছে, উনাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি রিকোয়েস্ট করছে, বা যে কোনো বলছে যে আপনারা এই সুযোগটা দিবেন না যে উনি বক্তৃতা দেওয়ার জন্য। এরপরে উনি সংবাদটা পৌঁছায় দিছে, ভারতে পৌঁছায় দিছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায় দিছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ বলে নাই, উনি পররাষ্ট্র মুখপাত্র আছে, উনি রণধীর জয়সওয়াল, উনি কি বক্তব্য দিল যে এই ব্যাপারে আমাদের কিছু করার নাই, কারণ এটা আমাদের ব্যাপার না, এটা বেসরকারি প্রতিষ্ঠানে উনি আলোচনা করবে, টেলিফোনে করুক বা ভার্চুয়াল করুক বা চেহারা দেখায় করুক, এটা হলো তাদের ব্যাপার, এটা আমাদের কোনো ব্যাপার নেই, এটা আমরা নিশ্চিত করতে পারবো না, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। মানে কি আপনি বুঝেনি? আপনি এটা কি মানে কতটুকু টেকনিক্যালি জিনিস কথাটা বলছে, এটা নিয়ে কিন্তু কোনো বক্তব্য কেউ যে তারা যে বাংলাদেশ সরকার যদি কোনো কোথাও যদি কমপ্লেন করে যে আমরা তো তাদের না করছিলাম, তারা এই জিনিসটা মানে নাই, এই কমপ্লেন করতে পারতো, কিন্তু এই কমপ্লেনের সুযোগটা দেয় নাই। বলছে যে আমরা হলো আপনার গণতান্ত্রিক দেশ, আমাদের দেশে গণতন্ত্রের জন্য উন্মুক্ত, সুতরাং এটা আমাদের ব্যাপার না, ওরা ওনাদের ব্যাপার। আসলে কি ওনাদের ব্যাপার না, আসলে উনি এটাই সত্যি কথা। ভারত এই কথাটাকে কোনো আপনার দেয়নি, পাত্তা দেয়নি। কারণ আপনি একটা বলি আপনাকে, আমরা এখানে এখন তো বলতে পারি না আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, ভারত ভারত, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক থাকুক সেটা আমরা চাই, এটা ঠিক। কিন্তু আপনি ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক মনে করেন যে গত 2 বছর ধরে কিন্তু ভালো না, আমি খারাপ বলবো না, ভালো না,
যেটা হওয়ার কথা ছিল বা যেটা ছিল সেটা নাই। তাতে ভারতের কি ক্ষতি হয়েছে? আগে শেখ হাসিনার সময় 9+ বা এরকম বিলিয়ন ডলারের বিজনেস এক্সপোর্ট করতো বাংলাদেশে ইন্ডিয়া, আর বাংলাদেশ করতো 1.9 বিলিয়ন বা 2 বিলিয়নের কাছাকাছি আছে। এখন এই হয়েছে কি, ওই ইউনিট সরকার আমল থেকে এই সরকার পর্যন্ত আসে দেখা গেল 13 বিলিয়ন প্লাস ডলার ভারতে এক্সপোর্ট করছে, মানে তাদের এক্সপোর্ট আরো 4 বিলিয়ন বা 5 বিলিয়ন ডলার বেড়ে গেছে। পার্সেন্টেজ বাড়ার কত পার্সেন্ট বাড়ছে, আর বাংলাদেশের এক্সপোর্ট অলরেডি কমে গেছে। তাহলে ক্ষতি দেখার হলো, ক্ষতি হলো বাংলাদেশের হয়েছে।